বাণিজ্য সহজ করতে আমদানি শুল্ক কমাতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে এনবিআর। কাস্টমস দিবসের অনুষ্ঠানে কথা বলেন সংস্থার চেয়ারম্যান আব্দুর রহমান খান। তিনি বলেন 2025 সালে অভিযান চালিয়ে 13,500 ভরি স্বর্ণসহ নানা অবৈধ পণ্য আটক করেছে কাস্টমস। মইনুল হাসানের রিপোর্টে বিস্তারিত। বিশ্ব রাজস্ব ব্যবস্থায় আয়কর থেকে সিংহভাগ আয় হলেও বিপরীত চিত্র বাংলাদেশে। এখনও বড় নির্ভরতা রয়ে গেছে আমদানি রপ্তানি বাণিজ্য বা কাস্টমসের উপর, যেখানে সবশেষ অর্থ বছরে এসেছে 27%, যদিও স্বাধীনতার পরের বছরে যা ছিল 90%-এর মতো। আন্তর্জাতিক কাস্টমস দিবসের অনুষ্ঠানে এনবিআরের কর্মকর্তারা বলেন 25 বছরে রাজস্ব আদায় বেড়েছে 23 গুণ। এ সময় 2025 সালের চোরাচালান বিরোধী অভিযানের তথ্য তুলে ধরে বলা হয়, আটক করা হয়েছে প্রায় 13,500 ভরি স্বর্ণ, যার দাম 163 কোটি টাকা। এছাড়া 150 কোটি টাকা সমপরিমাণ বিদেশি মুদ্রা, 15,500 লিটার মদ ও প্রায় 3 লাখ কার্টন বিদেশি সিগারেট আটক করে কাস্টমস। আমরা সফটওয়্যার ডেভেলপ করছি, এই সফটওয়্যারটা যখন অপারেশনাল হবে আমরা তখন রিস্ক ম্যানেজমেন্ট কমিশনারকে ফুলি অপারেশনাল করবো এবং এই রিস্ক ম্যানেজমেন্ট কমিশনার ডিসাইড করবে বাংলাদেশে কোন জায়গায় কোন কনসাইনমেন্ট এক্সামিনেশনে যাবে। বক্তারা বলেন শুল্ক নীতি যৌক্তিক না হলে তৈরি হবে না প্রতিযোগিতামূলক পরিবেশ। তাই রাজস্ব আহরণ ছাড়াও ব্যবসা সহজ করার দিকে মনোযোগী হওয়ার পরামর্শ দেন তারা। ট্যারিফ রেশনালাইজেশন, ট্যারিফ মডার্নাইজেশন এবং ট্যারিফ ট্রেড ফ্যাসিলিটেশন, এই কয়েকটা বিষয় যদি খুব বেশি জোরে পদক্ষেপ না নেওয়া হয় আগামী 3 থেকে 5 বছরে, Bangladesh economy will fall behind many other competitive economies. Non-tariff barrier is not legal barriers. Technical barriers to trade, এটাকে সবাই মেনে নেয়। Non-tariff issues-কে কেউ মানতে চায় না। আমি যদি ট্যারিফ পলিসিকে রেশনালাইজ না করি, আমার ট্রেডের কম্পিটিটিভনেস আমরা হারিয়ে ফেলবো। অনুষ্ঠানে কাস্টমস জটিলতার কারণ হিসেবে অবৈধ ঘোষণা দিয়ে পণ্য আনাকে দায়ী করেন এনবিআর চেয়ারম্যান। বলেন স্বচ্ছতা বাড়াতে শতভাগ অটোমেশনে জোর দেওয়া হচ্ছে। একটাই হবে আমার ডিসিশন মেকিং এর মূল ট্রিক্স, যে এটা আমার দেশের জন্য ব্রডলি ভালো কিনা। আমরা কোনো অবস্থাতেই কম্পার্টমেন্টাল এবং মায়োপিক এবং আমাদের ডিপার্টমেন্টাল চিন্তা করা আমাদের উচিত না, সেখান থেকে আমাদেরকে বের হতে হবে। সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের সাথে বাণিজ্য আলোচনায় অশুল্ক বাধা নিয়ে ইইউ 15টি আপত্তি দিয়েছে বলে জানান বাণিজ্য সচিব। বলেন মুক্ত বাণিজ্য চুক্তি এগিয়ে নিতে কয়েকটি দেশের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। প্রায় 15টাই কাস্টমসের প্রসেস রিলেটেড। মইনুল হাসান, 71, ঢাকা। এবারের নির্বাচনেও কালো টাকা ঠেকানোর যথাযথ উদ্যোগ নেই প্রশাসনের। অন্যদিকে আচরণবিধিতে কেবল খরচের সীমা নির্ধারণ করেই দায় সারছে নির্বাচন কমিশন, যা ব্যতিক্রম নেই এবারও। আর্থিক খাতে একাধিক নিয়ন্ত্রক ও গোয়েন্দা সংস্থা থাকলেও কালো টাকা ঠেকাতে কেউই নেই মাঠে। রুহুল আমিনের রিপোর্ট। কাগজে কলমে প্রমাণ না থাকলেও এটি প্রতিষ্ঠিত যে নির্বাচন মানেই টাকার খেলা, আর সেই টাকা যখন নির্ধারিত সীমার বেশি হয় তখন তা কালো। 7 নভেম্বর ঢাকায় এক অনুষ্ঠানে তৎকালীন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন 10-20 কোটি টাকা ছাড়া ভোট করা যায় না। তার এমন বক্তব্য যেন বাস্তবতার এক সরল স্বীকারোক্তি। যুক্তরাজ্য ভিত্তিক গবেষণা সংস্থা ওয়েস্টমিনিস্টার ফাউন্ডেশন ফর ডেমোক্রেসির প্রতিবেদনে নজর দেয়া যাক। গবেষণায় উঠে আসে টাকার খেলা শুরু হয় ভোটের অন্তত 1 বছর আগে। 5 থেকে 10 কোটি টাকা যায় পরিচিতি তৈরিতে, নানা রকম ডোনেশনে। মনোনয়ন পেতে লাগে 2 থেকে 5 কোটি, প্রচারণায় যায় আরও 3 থেকে 5 কোটি। শুধু ভোটের রাতেই খরচ হয় প্রায় 50 লাখ। এটিকে নিশ্চিত বলা যায় যে যেভাবে অর্থ, মানে সেটা কালো হোক বা সাদা হোক, বৈধ হোক অবৈধ হোক, অর্থ যে নির্বাচনের একটা অন্যতম উপাদান হয়ে দাঁড়িয়েছে, মূল উপাদান হিসেবে দাঁড়িয়েছে, সেটা কিন্তু খুব পরিষ্কার দেশের মানুষের সামনে। কালো টাকার ব্যবহার নির্বাচনে থামানোটা একটা খুবই জরুরি দরকার। আমি যেটা মনে করি যে এখানে যদি বাস্তবসম্মতভাবে এই 10 টাকার লিমিটটা বাড়াতে হয়, সেটা যদি বাড়াতেও হয়, তারপর এটা আমি মনে করি গুরুত্বপূর্ণ হলো যে এই ব্যয়ের স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করা। আইন অনুযায়ী এবার ভোটার প্রতি একজন প্রার্থী ব্যয় করতে পারবেন সর্বোচ্চ 10 টাকা। একজন নির্বাচন কমিশনার জানান একটি আলাদা ব্যাংক অ্যাকাউন্ট করে আয় ব্যয়ের হিসাব রাখতে হবে প্রার্থীকে, যা পরে অডিট করবে কমিশন। ত্রুটি ধরা পড়লে বাতিল হবে প্রার্থিতা।
অর্থাৎ শুধু নির্ধারিত সীমা নিয়েই তাদের চিন্তা, যদিও দলগুলো একে অপরের বিরুদ্ধে অবৈধ সুবিধা দেওয়ার অভিযোগ তুলছে। জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআর, দুর্নীতি দমন কমিশন, দুদক, বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, বিএফআইইউ সহ একাধিক নিয়ন্ত্রক ও গোয়েন্দা সংস্থা আছে আর্থিক খাতে। ৭১ টেলিভিশন নিশ্চিত হয়েছে কালো টাকা বন্ধে কোনো সংস্থাকে কাজ করার অনুরোধ করেনি নির্বাচন কমিশন। আজকে আমাদের সোসাইটি যদি আমরা ক্যাশলেস করতে পারতাম, মানে ধরেন আমরা যদি নগদে খরচ না করতাম, ক্যাশলেস করতাম, তাহলে কে কখন কত টাকা খরচ করছে, কি পারপাসে খরচ করছে, এটি কিন্তু ট্র্যাক করা কিন্তু অনেক ইজিয়ার হতো। যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো যে এটার আমরা একটা অডিটিং করতে পারি কিনা, অডিট আপত্তির জায়গাটাকে আনতে পারি কিনা। অন্তত পক্ষে যারা রাজনৈতিক দল হিসেবে এই নির্বাচনী ব্যয়ের ভিতরে গেছেন, তাদের প্রার্থীরা আছেন মনোনীত, সামগ্রিকভাবে একটা অডিটিং করাটা হয়তো জরুরি। বিশ্লেষকদের মতে নির্বাচনে কালো টাকার প্রভাব গণতান্ত্রিক উত্তরণে বড় বাধা। কালো টাকার প্রতিযোগিতায় টিকতে না পেরে নির্বাচনে আসেন না অনেক যোগ্য তরুণ, নারী, ব্যক্তি। ব্যক্তিগত খরচ নাকি এটা দলীয় খরচ? রুহুল আমিন, ৭১, ঢাকা। বাতিলকৃত ভারতীয় ইকোনমিক জোনে প্রতিরক্ষা শিল্প অঞ্চল তৈরির নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ, বিডা। সোমবার এক সংবাদ সম্মেলনে বিডা নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী জানান, মিরসরাইয়ে ৮৫০ একর জমিতে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল পার্ক স্থাপনের মাধ্যমে সামরিক শিল্পে প্রবেশ করবে বাংলাদেশ। মেজবা হাসানের রিপোর্ট। ২০২২ সালে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ চট্টগ্রামের মিরসরাইয়ে ভারতীয় ইকোনমিক জোন করার সিদ্ধান্ত নিলেও পরবর্তীতে তা বাতিল হয়। চট্টগ্রামের ওই স্থানে এবার প্রতিরক্ষা শিল্প অঞ্চল তৈরির পরিকল্পনা হাতে নিয়েছে বিডা। বেজার গভর্নিং বডির সভা শেষে সংস্থাটির চেয়ারম্যান জানান, প্রতিরক্ষা শিল্প অঞ্চল তৈরির নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেখানে উৎপাদন হবে বুলেট ও ট্যাঙ্কের যন্ত্রাংশ। আমরা প্রায় 850 একর জমিকে আজকে থেকে ইয়ারমার্ক করছি। নীতিগত সিদ্ধান্ত হয়েছে যে আমরা মাস্টার প্ল্যানে এটাকে ইনক্লুড করব, যেটা আসলে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন হিসেবে এখন থেকে ইয়ারমার্ক হবে। এ সময় মহেশখালীতে ডিপ সিপোর্ট ২০৩০ সালের মধ্যে বাস্তবায়ন করার পরিকল্পনার কথাও জানান আশিক চৌধুরী। ২০২৫ থেকে ২০৩০ সালের মধ্যে আমরা কি করব সেটার একটা প্রাইমারি কনফার্মেশন নেওয়া হয়েছে। তো এই আগামী ৫ বছরে আমাদের একটা বড় ফোকাস থাকবে ডিপ সিপোর্টটাকে ভালোভাবে চালু করা। এছাড়া প্রবাসীদের বিনিয়োগে উৎসাহ দিতে প্রণোদনা দেওয়া হবে বলে জানান তিনি। যেভাবে রেমিটেন্স আসলে আমরা ক্যাশব্যাক দিই, সেম স্ট্রাকচারে ইনভেস্টমেন্ট নিয়ে আসলে ওনারা একটা ক্যাশব্যাক পাবেন। বিনিয়োগ প্রক্রিয়া সহজ করতে বিডা, বেজা, বেবজা সহ ৬ সংস্থাকে একীভূত করার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয় গভর্নিং বডির সভায়। যাবতীয় আলোচনা। মেজবা হাসান, ৭১, ঢাকা। ব্যাংক নির্ভরতা কমাতে দেশের বন্ড মার্কেটকে শক্তিশালী করা হচ্ছে বলে জানিয়েছেন গভর্নর আহসান এইচ মনসুর। এ নিয়ে এক সেমিনারে তিনি বলেন, বড় কর্পোরেটগুলো এদিকে ঝুঁকলে তা আর্থিক খাতের জন্য ইতিবাচক হবে। এছাড়া খেলাপি ঋণের লাগাম টানা এবং অর্থবাজারে ভারসাম্য আনতেও তা কার্যকর হবে। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল জাহের আনাস। দেশের আর্থিক খাতের সিংহভাগই ব্যাংক ব্যবস্থার উপর নির্ভরশীল। ফলে অনিয়ম, দুর্নীতি কিংবা ভারসাম্য রক্ষার ক্ষেত্রেও তা হয়ে উঠেছে ঝুঁকিপূর্ণ। তাই এই অবস্থার উত্তরণে বন্ড মার্কেটকে শক্তিশালী করার বিকল্প নেই বলে মনে করেন স্বয়ং গভর্নর। সেমিনারে তিনি বলেন, কর্পোরেট খাতকে ধীরে ধীরে বন্ড বাজারমুখী করা হবে। এজন্য নজর রাখা হবে একক ঋণ সীমার দিকেও। আমরা তাদের সাথে আলোচনা করব কিভাবে তাদেরকে হেল্প করলে পরে তারা বন্ড মার্কেটে যাবে, এবং সেখানে আমরা একটা পুশ ফ্যাক্টর দিব, অর্থাৎ তাদেরকে একটা সার্টেন সিঙ্গেল বড় এক্সপোজার লিমিট আমরা এক্সিড করতে দেব না। গভর্নর বলেন, বিশ্বের বিভিন্ন দেশে বন্ড মার্কেট শক্তিশালী হলেও বাংলাদেশের চিত্র উল্টো। জানান, সঞ্চয়পত্রের বাজারকেও সেকেন্ডারি মার্কেটে আনা সম্ভব। এটি কেনাবেচার উপযোগী করা গেলে বাড়বে বন্ড মার্কেটের আকার। এ সময় ভবিষ্যতে সরকারি কর্মচারীদের পেনশন বন্ড ভিত্তিক তহবিলে দেওয়ার পরামর্শ দেন তিনি। আমাদের তো হিউজ সঞ্চয়পত্রের মার্কেট আছে, ৫-৬ লক্ষ কোটি টাকা। এই ৫-৬ লক্ষ কোটি টাকা যদি আমরা টেবিল করে দিই এবং এটাকে মার্কেটে নিয়ে আসতে দিই, হাউসহোল্ডদেরকে বলে যে তুমি ইচ্ছে করলে এই কাজ সেল যাও, এটা
তাদের জন্য ভালো। যদিও চড়া মূল্যস্ফীতি ও উচ্চ সুদহার এক্ষেত্রে বড় বাধা বলে মনে করেন বিএসইসির চেয়ারম্যান। বলেন, অর্থনীতি স্থিতিশীল হলে 5 থেকে 7 বছরের মধ্যে এই বাজার কার্যকর করা সম্ভব। বন্ড মার্কেটটা আসলে পুরোপুরি ক্যাপিটাল মার্কেটের প্রোডাক্ট হলো আমরা এখানকার লিডটা আমরা জয়েন্টলি বাংলাদেশ ব্যাংকের সাথে কেন কাজ করছি, ব্যাপারটা অনেকটা কন্যাদায়গ্রস্ত বিদার মতন। সেমিনারে আগামীতে সঞ্চয়পত্রের ক্রয়সীমা তুলে দেওয়ার আভাস দেন অর্থ সচিব। আব্দুল জাহের আনাস, ৭১, ঢাকা। জানুয়ারির 25 দিনে প্রবাসী আয় ছাড়ালো $2.5 বিলিয়ন। বাংলাদেশ ব্যাংকের সবশেষ প্রতিবেদনে বলা হয় এ সময় এসেছে $261.80 লাখ। গেল বছরের একই সময়ে হার ছিল $167 কোটি, অর্থাৎ বছর ব্যবধানে এ সংখ্যা বেড়েছে 56% বেশি। সেই হিসেবে চলতি অর্থ বছরে এখন পর্যন্ত দেশে এসেছে $1,888 কোটি, যা গেল বছরের একই সময় ছিল $1,545 কোটি, অর্থাৎ বছর ব্যবধানে বেড়েছে 22% বেশি। উল্লেখ্য, গেল ডিসেম্বরে দেশে রেমিটেন্স এসেছিল $322 কোটি। রাজধানী ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা আইসিসিবিতে আয়োজিত হতে যাচ্ছে 18তম বাংলাদেশ আন্তর্জাতিক প্লাস্টিক প্যাকেজিং ও প্রিন্টিং শিল্প মেলা। প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশন BPGMEA জানায় 27 জানুয়ারি থেকে শুরু হওয়া 4 দিনের এই মেলায় অংশ নেবে দেশের প্লাস্টিক শিল্পের 160টি ছোট বড় প্রতিষ্ঠান। এছাড়া থাকছে চীন, তুরস্ক সহ 18টি দেশের 800 স্টল, যা খোলা থাকবে প্রতিদিন বেলা 11টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। 31 জানুয়ারি শেষ হবে এই মেলা। বিশ্ববাজারে আগের সব রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় স্বর্ণের দাম। ইতিহাসে প্রথমবারের মতো আউন্স প্রতি যা ছাড়িয়েছে $5,100। ইউরোপ থেকে শুরু করে কানাডা, বিশ্বের বিভিন্ন দেশের সাথে বাণিজ্য যুদ্ধে জড়িয়ে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অর্থনৈতিক অনিশ্চয়তায় ডলার ছেড়ে বিনিয়োগকারীরা ঝুঁকছেন স্বর্ণের দিকে। দুর্বল মার্কিন ডলার, প্রত্যাশার চেয়ে বেশি মুদ্রাস্ফীতি এবং ফেডের সুদ হার কমানোর গুঞ্জনে চলতি বছরের প্রথম 26 দিনেই ধাতুটির দাম বেড়েছে 15%। অন্যদিকে 6.5% বেড়ে আউন্স প্রতি রূপার দামও পৌঁছেছে $109। মার্কিন নির্ভরতা কমাতে দীর্ঘদিন ধরে আলোচনায় ভারত, ইউরোপীয় ইউনিয়ন। অবশেষে ট্রাম্পের আগ্রাসী নীতির বলি দুই পরাশক্তি করতে যাচ্ছে বাণিজ্য চুক্তি, যা চূড়ান্ত হতে পারে নয়াদিল্লির সম্মেলনে। এতে একদিকে ভারতীয় ইলেকট্রনিক্স, টেক্সটাইল ও রাসায়নিকের সরবরাহ বাড়বে ইউরোপে, আর অন্যদিকে কমবে ইউর গাড়ি ও ওয়াইনের উপর থাকা বিশাল শুল্কের বোঝা। নাদিয়া ইসলাম তুলি রিপোর্টে বিস্তারিত। অবশেষে চূড়ান্ত হতে যাচ্ছে ভারত ইউ বাণিজ্য চুক্তি। দীর্ঘ 18 বছর আলোচনার পর বাস্তব রূপ পেতে যাচ্ছে দ্বিপাক্ষিক সমঝোতা। নয়াদিল্লির সম্মেলনে চূড়ান্ত হতে পারে তা। এতে তৈরি হবে 200 কোটি মানুষের জন্য এক নতুন বাজার, যা বৈশ্বিক মোট জিডিপির 1/4। European Union holds একদিকে চীনের আগ্রাসী অর্থনীতি ও একচেটিয়া উৎপাদন নীতি, অন্যদিকে ট্রাম্পের শুল্ক হার, দুয়ে মিলে চাপের মুখে ইউরোপ। একই সমস্যায় বিপাকে ভারতও। তাই নিজেদের মধ্যে বাণিজ্য চুক্তির তাগিদ দুপক্ষেরই। তথ্য বলছে ভারতের মোট রপ্তানির 17% হয় ইউরোপে, আর আমদানির 9% বেশি। নতুন চুক্তিতে কমবে ইউরোপীয় গাড়ি ও ওয়াইনের উপর শুল্ক। গাড়ির উপর 110% শুল্ক নামিয়ে আনা হবে 40%। তবে গাড়ির দাম হতে হবে 15,000 ইউরোর বেশি। আগামী বছরগুলোতে যা কমে আসতে পারে 10%। বাতিল হতে পারে ওয়াইনের উপর থাকা 150% শুল্ক। অন্যদিকে এই চুক্তির ফলে ইউরোপের বাজারে ভারতীয় ইলেকট্রনিক্স, টেক্সটাইল ও রাসায়নিকের সরবরাহ বাড়তে পারে। যদিও ভারতের তৈরি পোশাক, বস্ত্র, প্লাস্টিক সহ অধিকাংশ পণ্যে অগ্রাধিকারমূলক বাজার সুবিধা বা জিএসপি স্থগিত করেছে ইউরোপীয় ইউনিয়ন। এতে $195 কোটি রপ্তানি ক্ষতিগ্রস্ত হতে পারে ভারতের। বিশ্লেষকদের মতে এই সমস্যা সমাধানে প্রয়োজন মুক্ত বাণিজ্য চুক্তি। ভারতের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার ইইউ। 2024-25 অর্থবছরে এই অঞ্চলে $136 বিলিয়ন বাণিজ্য করে ভারত, যেখানে ভারতের রপ্তানি $76 বিলিয়ন ও আমদানি $60 বিলিয়ন। ধারণা করা হচ্ছে 2030 সালের মধ্যে জার্মানিকে হটিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের পর বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে ভারত। নাদিয়া ইসলাম তুলি, 71।
দর্শক, এই ছিল ৭১ বিজনেসের এখনকার আয়োজনে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেলে। থাকুন ৭১-এর সাথে।